বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করাটা বেশ নেই বুঝি? হ্যাঁ, তা অবশ্য জামা কাপড়ের যা ছিঁড়ি তাতে নিচু হয়ে প্রণাম করবেই বা কি করে? এ কি আপনারা কারা? এমন অসভ্যতা করছেন কেন? খবরদার এগোবে না বলে দিচ্ছি। আজ ভোরবেলা বাইপাসের ধারে পুলিশ এক আহত অর্ধনগ্ন নারী দেহ উদ্ধার করেছে। পুলিশের অনুমান এটা ছিনতাইবাজের কাজ। পালস খুব উইক, ইটস ক্রিটিক্যাল। কিন্তু আসল প্রশ্ন হলো, ঠিক কি ছিনতাই হয়েছে অর্ধনগ্ন মেয়েটির? শুধুই টাকা পয়সা, গয়নাগাটি, নাকি চরিত্র? চরিত্র সবচেয়ে জরুরি জিনিস। আমার ছেলের বউ হতে গেলে সেই মেয়ের চরিত্রটা ভালো হতে হবে। আমার মনীষের জন্য ঠিক এই রকমই একটা পাত্রী খোঁজো বৌমা, বুঝেছো? আচ্ছা মা, আমি বলছি কি, থাক, তোকে আর কিচ্ছু বলতে হবে না। তবে তুই কিচ্ছু চিন্তা করিস না বাবা। সারা জীবন আমি যেমন তোর জন্য সেরা জিনিসটি পছন্দ করে এনে দিয়েছি, তেমনি তোর জন্য বউটাও সেরাই আনবো। তার মানে তুমি আমার পছন্দ মতন মেয়েকে বিয়ে করতে চাইছো না, তাই তো? তা আপত্তিটা কি বিয়েতে নাকি আমার পছন্দের মেয়েতে? সন্ন্যাস টন্যাস নেবে নাকি? না না বৌদি, বিয়েতে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, তার মানে বিয়েতে নয়, আপত্তিটা হলো আমার পছন্দের পাত্রীতে, তাই তো? তা তোমার পছন্দের পাত্রীটির নাম কি? সোহিনী বসু আমার অফিসেই কাজ করে। সমস্যাটা কোথায়? সোহিনী খুব ভালো মেয়ে বৌদি, কিন্তু ওর ভাবনা চিন্তা, চলন বলন সবকিছুই খুব আধুনিক। আমাদের বাড়ির সাথে, মানে স্পেশালি মায়ের ভাবনা চিন্তার একদম উল্টো। মা কি ওকে আদৌ পছন্দ করবে? দেখো মনীষ, এসব পোশাক আশাক, চলন বলন সবই বাইরের ব্যাপার। আসল জিনিস হলো মানুষের মন। কারো মনটা যদি পরিষ্কার আর সৎ হয়, তাহলে তো সে সব জায়গায় ফিট ইন করতে পারবে। কিন্তু তুমি তো মাকে চেনো বৌদি। মায়ের ভয়ে যখন প্রেম করাটা আটকায়নি, তখন বিয়েটাও আটকে যাওয়া উচিত নয় মনীষ। নিজের ভালোবাসার উপরে, নিজের পছন্দের উপর ভরসা রাখো। সোহিনীকে বাড়িতে নিয়ে এসে মায়ের সঙ্গে আলাপ করাও, বুঝেছো? ইস, এই সাজ পোশাকের নমুনা দেখেছো বৌমা? এ হবে আমার মনীষের বউ। মা দাঁড়ান না, আগে এরকম বলবেন না। পোশাক দেখে কি আর মানুষ চেনা যায়? মা, বৌদি, ওর নাম সোহিনী বসু। বসু নয়, বাসু। এনিওয়েজ, হাই আন্টি, হাই বৌদি। আমি তোমার কথা অনেক শুনেছি। হাই বাবা, বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করাটা বেশ নেই বুঝি? হ্যাঁ, তা অবশ্য জামা কাপড়ের যা ছিঁড়ি তাতে নিচু হয়ে প্রণাম করবেই বা কি করে? আসলে আন্টি, পায়ে হাত দিয়ে প্রণাম করার ব্যাপারটা আমার খুব আনহাইজেনিক মনে হয়। আর আমার জামাটা কি এমন খারাপ? ভীষণ কমফি, আমি এটা বাড়িতেও পরি। সে তোমার বাড়িতে পরো গিয়ে, কিন্তু বিয়ের পরে আমার বাড়িতে এসব পরে থাকা চলবে না, এই আমি বলে দিলুম। এক মিনিট। বিয়ের পরে আমি এই বাড়িতে থাকতে যাবই বা কেন? বিয়ের পরে আমি আর মনীষ আমাদের নিজেদের ফ্ল্যাটে থাকবো। তার মানে বিয়ের আগেই তুমি সংসার ভাঙার তাল করছো বুঝি? আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিতে চাইছো? অদ্ভুত তো, মনীষ কি কারো সম্পত্তি নাকি যে ছিনিয়ে নেব? ও যেমন আপনার ছেলে, বিয়ের পর তো আমার হাজবেন্ডও হবে। নিউলি ম্যারিড কাপলের কোনো প্রিভেসি থাকবে না? এই এত লোকের মধ্যে আমি কিছুতেই থাকবো না। কি এত বড় কথা? মনীষ, তুই শুনে রাখ, এ বিয়ে হবে না। এই মেয়ে বিয়ে করে আমার বাড়িতে ঢুকবি না তুই। মা, তুমি একটু শোনো। আপনি নিশ্চিন্তে থাকুন, বিয়ে করে এ বাড়িতে ঢুকতে হলে আমি এই বিয়েই করব না। সোহিনী, মনীষ, ওই মেয়ের মুখ যেন আমায় আর দেখতে না হয়, এই আমি বলে রাখলুম। মনীষ, এভাবে খাওয়া দাওয়া বন্ধ করলে তো চলবে না। কি মুশকিল, তুমি কি চাইছো সেটা তো ঠিক করে বলো। আমি সোহিনীকে খুব ভালোবাসি বৌদি, কিন্তু মাকে দুঃখ দিয়েও আমি বিয়ে করতে পারবো না, সেটা আমি ওকে জানিয়েছি।
কিন্তু তাতেও রাগ করে আমার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে। প্লিজ বৌদি, বৌদি তুমি কিছু একটা করো। ঠিক আছে, তুমি ওর নাম্বারটা আমায় দাও, আমি কালই ওর সঙ্গে দেখা করে নেব। আপনি দেখা করতে চেয়েছেন বলেই আমি আসলাম, কিন্তু সত্যি বলতে আমার যা বলার আমি বলেই দিয়েছি। নতুন করে আমার আর কিচ্ছু বলার নেই। বেশ, তাহলে আমার কয়েকটা কথা তুমি শোনো। তুমি বলেছো বিয়ের পরে তুমি আলাদা থাকতে চাও, কারণ একটা নিউলি ম্যারিড কাপলের যে প্রাইভেসিটা দরকার সেটা তুমি ও বাড়িতে পাবে না। পুরোটা না সমর্থন করলেও হ্যাঁ, প্রাইভেসিতে যে একদম হস্তক্ষেপ হবে না সেটা আমিও হলফ করে বলতে পারবো না। কিন্তু কিন্তু কি? কিন্তু ওই প্রাইভেসিটার বদলে যে জিনিসগুলো তোমায় স্যাক্রিফাইস করতে হবে সেটা তুমি ভেবে দেখেছো তো? প্রাইভেসির চেয়েও ইম্পর্টেন্ট কি হতে পারে? নিরাপত্তা। একসাথে থাকলে তোমরা চাকরির জন্য বেরিয়ে গেলেও তোমার বাড়ির কথা ভাবতে হবে না। তুমি জানবে তোমার সংসার তোমার নিজের লোকের হাতেই ছেড়ে যাচ্ছ। তারপর ধরো বিপদ আপদের সময়, স্পেশালি দুজনের মধ্যে কোনো একজন অসুস্থ হলে কোনো একজনের ওপর চাপ পড়বে না। একইভাবে আলাদা থাকার কারণে মনীষ যদি তার বাবা মায়ের বিপদ আপদে না থাকতে পারে, তাহলে তো তার জন্য সারাটা জীবন অপরাধবোধে ভুগবে, তাই না? সেটা কি তোমাদের সম্পর্কের জন্য ভালো হবে? কিন্তু আমার স্বাধীনতা? দেখো, স্বাধীনতা আর প্রাইভেসি দুটো কিন্তু এক জিনিস নয়। মানুষ সংসারে সবার সাথে থেকেও পুরোপুরি স্বাধীন থাকতে পারে। এই আমাকেই দেখো না, আমি যদি স্বাধীন না হতাম তাহলে তো নিজের পছন্দ মতন এত কাজও করতে পারতাম না। আচ্ছা, আমায় একটা কথা বলো তো, কোনোদিন রাতে না বলে দেরি করে ফিরলে মা বাবা বকেন না? তখন কি তোমার নিজেকে পরাধীন বলে মনে হয়? না, হয় না। সেই একই জিনিস শ্বশুর বাড়িতে হলে রাগ করবে কেন? প্রয়োজনে আবদার করবে, তর্ক করবে। তর্ক করব? কেন করবে না? তোমার বাড়িতে কি মা বাবার সাথে সব কিছুতে মতের মিল হয়? সেখানেও তো কথা কাটাকাটি হয়, হয় না? শ্বশুর বাড়িটাকেও যদি একই রকম ভাবে ভেবে নিতে পারো তাহলে দেখবে কোনো অসুবিধেই হচ্ছে না। সত্যি কি এটা পসিবল? অফকোর্স পসিবল। তোমায় আমি একটা ছোট্ট টিপস দিচ্ছি, মনীষের বৌদি হিসেবে নয়, একজন মহিলা হিসেবে। কি টিপস? বাপের বাড়িতেই থাকো বা শ্বশুর বাড়িতে থাকো, একটা সংসারের মধ্যে থাকতে গেলে প্রত্যেক সদস্যকে কিছু না কিছু অ্যাডজাস্টমেন্ট করতেই হয়। তাই যেখানেই বিয়ে করো না কেন, প্রয়োজন পড়লে নিশ্চয়ই অ্যাডজাস্ট করবে, শুধু কম্প্রোমাইজ কোনোদিনও করবে না। থ্যাঙ্কস বৌদি, আমি এভাবে কখনো ভেবেই দেখিনি। এবার একটু ভেবে দেখো, আর পারলে মনীষকে একটা ফোন করো প্লিজ। শোনো মনীষ, মালিনী বৌদির কথাগুলো আমার বেশ লজিক্যাল লেগেছে, তাই আমি পুরো ব্যাপারটাকে রিকনসিডার করার কথা ভাবছি। কিন্তু এই পুরো ব্যাপারটাতে তোমার অ্যাপ্রোচ দেখে আমি কিন্তু সত্যিই খুব অবাক হয়েছি। তুমি সেদিন আমার হয়ে একটা কথাও বললে না। আই এম সরি সোহিনী, কিন্তু মা সেদিন এমনভাবে রিয়াক্ট করলো, আমি কি করব বুঝতে পারছিলাম না। তোমার তো উচিত ছিল মাকে আমার দিকটাও ভালো করে বুঝিয়ে বলা, নাকি তুমিও মায়ের সাথে একমত? না না সোহিনী, তুমি ভুল ভাবছো। একটা কথা বলি মনীষ, আমি আমার লড়াইটা নিজেই করতে জানি। আমার হয়ে তোমায় কারোর সাথে লড়াই করতে হবে না, কিন্তু তা বলে চোখের সামনে কোনো অন্যায় দেখেও যদি তুমি চুপ করে থাকো তাহলে তোমার প্রতি আমার রেসপেক্ট কিন্তু থাকবে না। আচ্ছা আচ্ছা, আমি আমার ভুল স্বীকার করছি। এবার একটা কাজের কথা শোনো, আগামীকাল তোমার ফেভারিট রেস্টুরেন্টে আমরা ডিনার করব। ঠিক 7টায় আমি তোমায় পিক আপ করবো, তুমি রেডি থেকো। কাল তো হবে না, কাল আমার বন্ধু বনানীর বিয়ে। বনানী মানে নবাবগড়ের বনানী? সে তো অনেক দূর, মানে আস্তে আস্তে তো অনেক রাত হয়ে যাবে। সে তো একটু হবেই। না না সোহিনী, অত দূরে যাওয়ার কোনো দরকার নেই। এক্সকিউজ মি, আমি কোথায় যাব আর কোথায় যাব না সেটা কি তুমি ঠিক করে দেবে? তোমাদের হোল ফ্যামিলিটাই দেখছি কন্ট্রোল ফ্রি। এটা কন্ট্রোলের ব্যাপার নয়, এটা তোমার সেফটির ব্যাপার। আমি নিজেকে সেফ রাখতে পারি, তাই তুমি সেসব নিয়ে এত চিন্তা করো না। আমায় বনানীর বিয়েতে যেতেই হবে। তুমি এখনো নবাবগড়েই আছো? এত রাতে ফিরবে কি করে? রাতের দিকে ওরকম প্রত্যন্ত জায়গায় অ্যাপ ক্যাব নাও পেতে পারো, এমনি ট্যাক্সি পেলে বেশি টাকা দিয়ে না হয় চলে এসো। ঠিক আছে, বাড়ি পৌঁছে জানিও, আমি জেগে থাকবো। জেগে থাকতে হবে না, আমি পৌঁছে তোমায় টেক্সট করে দেব। মনীষ ঠিকই বলেছে, এত রাতে অ্যাপ ক্যাব পাবো না। সেটা ঠিক, তবে তুমি বললে আমরা 4 জন তোমায় কাঁধে করে বাড়ি পৌঁছে দিতে পারি। এ কি আপনারা কারা? এমন অসভ্যতা করছেন কেন?
ওমা অসভ্যতা কোথায়? আমরা তো হেল্পই করতে চাইছি। তবে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য আমাদের কিন্তু ভাড়া চাই। এবার কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আগে ভাড়াটা তো শোনো, ভাড়া না জেনেই বাড়াবাড়ি বলছো। কি ভাড়া নিবি মামনিকে? আরে আগে মামনির গয়নাগুলো নি, পরেরটা পরে দেখা যাবে। এই দাও মামনি, গয়নাগুলো চুপচাপ খুলে দাও দেখি। এগোবি না কিন্তু, খবরদার এগোবে না বলে দিচ্ছি। না এগোলে গয়নাগুলো তোমার গা থেকে খুলবো কি করে মামনি? দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। ওরা তো অনেকটা এগিয়ে এসেছে, কি করি? পাবে কোথায় মামনি? আমরা তোমায় এক্ষুনি ধরে ফেলবো। না না, আমাকে ভয় পেলে চলবে না। ওইদিকে গেলে মনে হচ্ছে, চল। দাঁড়া দাঁড়া বলছি। আপনি যে ব্যক্তির সঙ্গে যোগাযোগ হে কি মনীষ, তুমি এত তাড়াতাড়ি উঠেছো যে, কি ব্যাপার? দেখো না বৌদি, সোহিনী কাল নবাবগড় ওর বন্ধুর বিয়েতে গিয়েছিল, বলেছিল রাতে বাড়িতে ফিরে টেক্সট করবে। টেক্সট তো করেনি, এখন আমি ফোন করছি ফোনও তুলছে না। আহা, হয়তো রাত হয়ে গেছে বলে বিরক্ত করেনি, এখন হয়তো টায়ার্ড। ঠিক আছে, আরেকবার ট্রাই করো। হ্যালো হ্যালো, আপনি কে বলছেন? সোহিনী কোথায়? এটা তো সোহিনীর ফোন। অ্যাক্সিডেন্ট? মনীষ, কি হলো? ফোনটা আমায় দাও, দাও। হ্যালো, আমি সোহিনীর বৌদি বলছি। ও ও কোন হসপিটালে আছে? আচ্ছা আচ্ছা, আমরা এক্ষুনি আসছি। পুলিশ রাস্তার পাশে সেন্সলেস অবস্থায় ওকে খুঁজে পেয়েছে। অবস্থা এখন কিরকম? মনে তো হলো ক্রিটিক্যাল, কিন্তু দেখুন এগুলো ডাক্তারই আপনাদের ভালো করে বুঝিয়ে বলতে পারবে। যখন প্রথম হাসপাতালে ঢোকে তখন মেয়েটির অবস্থা খুবই খারাপ ছিল। সারা শরীরে নানা জায়গায় মারধরের চিহ্ন ছিল, গায়ে গয়নাগাটি এমনকি শাড়িও ছিল না। হে ভগবান! আর এই অপারেশনে কতক্ষণ সময় লাগবে? সেটা এখনই কিছু বলতে পারছি না, তবে বেডে দিলেও বিকেলের আগে আপনারা ওকে দেখতে পারবেন না। তাই বরং বিকেলে ভিজিটিং আওয়ারেই আসুন। আমি আসছি মা। দাঁড়াও। এসব তুমি কি বলছো মা? আমি যা বলছি ঠিকই বলছি মনীষ। এমনিতেই ওই মেয়েকে আমার পছন্দ ছিল না, তার উপরে সারা রাত ওই কুন্ডাগুলোর সঙ্গে ছি 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 ছি, আমার বলতেও মুখে পাচ্ছে ছি। কিন্তু মা, এতে সোহিনীর দোষ কোথায়? ওর অবাধ্যতাই ওর সবচেয়ে বড় দোষ। ও যদি তোমার কথা শুনে কাল অত দূরে না যেত, তাহলে কি এই দুর্ঘটনাটা ঘটতো বলো? উচ্ছৃঙ্খলার একটা সীমা থাকে। এই মেয়ে তো আমাকেও মানে না, তোমাকেও মানে না। তাছাড়া ওই মেয়েকে বিয়ে করলে তুমি কি কারুর কাছে মুখ দেখাতে পারবে বলো? মনীষ, মনীষ, তুই দেখ বাবা, তুই মন খারাপ করিস না। তোর জন্য না আমি খুব ভালো বউ খুঁজে আনবো। আর শোন, এবার ফল টল নিয়ে সোহিনীর সঙ্গে দেখা করে আয়, আর বিয়ের জন্য বারণ করে আয়, বুঝেছিস? মনীষ তোমায় বলেছে যে ও তোমায় বিয়ে করতে পারবে না? সেটা কি করে সম্ভব? ওকে আমি তোমার জন্য হাউ হাউ করে কাঁদতে দেখেছি সোহিনী। সব বদলে গেছে বৌদি, ও আমায় আর ভালোবাসে না, আমারই দোষ। আমি যদি সেদিন রাতে ওর কথা শুনে ওখানে না যেতাম। না সোহিনী, যা হয়েছে তার জন্য নিজেকে দোষারোপ করো না প্লিজ। হ্যাঁ, আমি মানছি সেদিন অত রাতে অত গয়না পরে ওখানে যাওয়াটা রিস্কি হয়ে গেছে, কিন্তু এই দুর্ঘটনাটা যে কোনো দিন যে কোনো সময় ঘটতে পারে। শহরের বুকে তো দিনে দুপুরে ডাকাতি হয়ে যাচ্ছে, তার দায় কার? কিন্তু আমার তো শুধু গয়না নয় বৌদি, ওরা তো আমার মান সম্মানও নষ্ট করেছে। না মিস বাসু, আপনার মান সম্মান কিচ্ছু নষ্ট হয়নি। এই যে আপনার মেডিকেল রিপোর্ট, গুন্ডারা গয়না লুট করার জন্য আপনাকে বাইরে থেকে আঘাত করেছে। আপনি ভয়েই হোক বা ক্লান্তিতেই হোক অজ্ঞান হয়ে গিয়েছিলেন। কোনো রকমের সেক্সুয়াল অ্যাসল্টের চিহ্ন আপনার শরীরে পাওয়া যায়নি। কিন্তু তাহলে আমার শাড়িটা? আমার ধারণা
তোমার শাড়িটা খুব দামি ছিল। আজকাল শাড়িও কিন্তু গয়নার সমান দামের হয়। হ্যাঁ বৌদি, ওটা আমার দিদার শাড়ি ছিল, সোনার জরির কাজ ছিল। গুন্ডারা হয়তো সেই শাড়িটার মূল্য বুঝতে পেরেছিল, আর এবার মনীষ এই মিষ্টি মেয়েটার মূল্য বুঝতে পারবে। না 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 না, তুমি আমায় বোঝাতে এসো না বৌমা। আমার সে ধৃষ্টতা নেই মা, কিন্তু আজ সোহিনীর অবস্থা দেখে আমার একটা প্রশ্ন মনে জাগছে। কে? আচ্ছা মা, আজ যদি এই একই ঘটনা আমার সাথে ঘটে তাহলে আপনি কি করবেন? আমাকেও কি একইভাবে দূরছাই করবেন? আমারও কি ডিভোর্স করিয়ে দেবেন? তখন আমার বাচ্চাটার কি হবে? আহ বৌমা, এসব কি অলক্ষণে কথা বলছো? এমন কথা মুখে আনতে নেই। আমার কথা শুনে আপনার বুক কেঁপে উঠল মা। আর একবার সোহিনীর কথাটা ভাবুন তো, কতই বা বয়স ওর। সেটা তো ওই রাতে রাস্তায় বেরোনোর সময় ওর মনে পড়েনি। রাত হোক বা দিন, একা হোক বা দল বেঁধে হোক, রাস্তাঘাট তো চলাফেরা করার জন্যই মা। অমানুষদের কাবাডি খেলার জায়গা তো নয়, সেখানে মেয়েরা সুরক্ষিত নয় সেটা ভেবে তো আমাদের লজ্জা পাওয়া উচিত, সমাজের লজ্জা পাওয়া উচিত। তা তো হচ্ছে না। বরং যে মেয়েটার সাথে এই চরম দুর্ঘটনা ঘটলো তাকেই আজ সমাজের ভয়ে লজ্জায় মুখ লুকিয়ে থাকতে হচ্ছে। আপনার এসব দেখে কষ্ট হচ্ছে না মা? কষ্ট হলেই বা কি, সমাজ কি আর আমার কথা শুনবে? সমাজ কে? আমি সমাজ, আপনি সমাজ। আমরা বদলালেই সমাজ বদলাবে। আজ একজন ছেলের মা হিসেবে না ভেবে নিজেকে একজন মেয়ে হিসেবে ভাবুন না মা। সেই মেয়েটা হয়ে ভাবুন যাকে তার বাবা কলেজে পড়তে পাঠায়নি শুধুমাত্র সেখানে ছেলেরাও পড়তো বলে। তাহলেই আজ সোহিনীর কষ্টটা আপনি বুঝতে পারবেন। ও, আমি বড্ড ভুল করে ফেলেছি বৌমা। আর আর এই ভুলের পোকা যে আমি আমার ছেলেটার মাথাতেও ঢুকিয়ে দিয়েছি বৌমা। ও বৌমা, বৌমা, এবার আমি কি করব বলো না? ও বৌমা। মা! হ্যাঁ মনীষ, আয় বাবা, ভিতরে আয় আয় আয়। মা, আজ অবধি আমি তোমার সব কথা শুনে চলেছি, কিন্তু এই প্রথমবার হয়তো তোমার অবাধ্য হব। সোহিনীকে আমি ছাড়তে পারবো না মা। আমি ওকে কথা দিয়েছি, কোনো অন্যায় হলে আমি চুপ করে থাকবো না। আজ ওকে আমি যদি ছেড়ে দিই, আমি নিজের চোখে নিজে খুব ছোট হয়ে যাব। সোহিনীকে ছাড়তে বলে আমি অন্যায় করেছিলাম বাবা। তুই একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস, একদম ঠিক। ওই গুন্ডাগুলো ওর সম্মান নষ্ট করেছে বলে তুই ওকে ছেড়ে দিস না মনীষ, ছেড়ে দিস না। মা, গুন্ডারা সোহিনীর গয়না এবং দামি শাড়িটাই ছিনতাই করে নিয়ে গেছে। ওর সম্মান নষ্ট করতে পারেনি। যদিও আমি মনে করি যে সম্মান এত ঠুনকো নয় যে কয়েকটা গুন্ডা সেটা নষ্ট করতে পারে। আমার কথায় আমার ছেলে হয়তো তোমায় কিছু ভুলভাল কথা বলে ফেলেছে। তুমি কিন্তু রাগ করে থেকো না মা, কেমন? যদিও মনীষ নিজেই আবার তোমার কাছে ফিরে আসছিল, তবে তুমি আমার চোখ না খুলে দিলে তো আজও আমি সমাজের ভয়ে মুখ লুকিয়েই বসে থাকতাম বৌমা। মা, সমাজকে ভয় পেয়ে আমরা আজও এমন অনেক কাজ করি যা সমাজকে আরো পিছিয়ে দেয়। সমাজের প্রগতি চাইলে আমাদেরই মনের অনেক জড়তা কাটাতে হবে, সমাজকে নির্যাতিতার বাসযোগ্য করে তুলতে হবে। মালিনী বৌদি, তুমি সত্যি দ্য বেস্ট। মালিনী বৌদির এইরকম সব ইন্টারেস্টিং গল্প পেতে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল।